আমার বক্তব্য রাখার আহ্বানের আগে তিনি আপনাদের উদ্দেশ্য করে যে কতগুলো কথা বললেন, একজন আইনজীবী হিসেবে আপনার সফলতার জন্য এগুলো হচ্ছে সবচেয়ে প্রিলিমিনারি এলিমেন্টারি ইস্যু, এবং এই প্র্যাকটিসটা একদিনের জন্য ছাড়ান না। এটা মাথার মধ্যে রেখে যদি আমি দু একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে হয়তো আপনাদের কিছুটা উপকার হতে পারে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মানিত সহসভাপতি আমাদের প্রিয় শাহজাহান ভাই, আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতির সন্তান বিচারপতি রাজিকাল জলিল, এখানে উপস্থিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাননীয় সদস্য, বার কাউন্সিলের সহসভাপতি, আমাদের সর্বজন শ্রদ্ধ সিনিয়র অ্যাডভোকেট জনাব জয়নুল আবেদিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উন্নয়নের অন্যতম রূপকার এবং এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক দুইবারের সম্পাদক ব্যারিস্টার বদরুজ্জা বাদল সিনিয়র অ্যাডভোকেট, সমিতির সহসভাপতি মাগফুর রহমান শেখ, সম্পাদক মোহাম্মদ আলী সহ কার্যকরী কমিটি যারা উপস্থিত আছেন, দুইজন সহ সম্পাদক শামসুল মুকুল এবং মাকসুদুল্লাহ, এক্সিকিউটিভ কমিটির আজিম, তোমার নাম ভুলে গেছে, আমাদের ওয়াহিদা, জিয়া, টিপু, আজাদ, সানজিদ এবং কবির, ছোট ছোট করে বললাম। এই বলার কারণ হচ্ছে সবাই মনে করে আমি অধিক সংখ্যক আইনজীবীর নাম জানি, সবাই মনে করে যে আমি অধিকাংশ আইনজীবীর নারী নক্ষত্রের খবর জানি। এটা একটা দীর্ঘমেয়াদী প্র্যাকটিসের ব্যাপার। যেহেতু আমি দীর্ঘদিন পর্যন্ত আইনজীবীদের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি, তাদের নেতা হয়েছি, এবং ডে ওয়ান থেকে আমার জীবনের আমি কতগুলো ব্রত নিয়ে জীবনে আজকে পর্যন্ত এসেছি, তো সে কারণে আমার মানুষের জানার শোনার আগ্রহ একটু বেশি থাকে। আমি আপনাদেরকে কেন বলছি যে আমার সামনে যারা বসে আছেন, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই আজকে প্রথম সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ওরিয়েন্টেশন প্রোগ্রামে সর্বশেষ বার কাউন্সিল কর্তৃক উত্তীর্ণ হয়েছেন। তবে এর মধ্যে বিভিন্ন বয়সী আইনজীবীরা এখানে উপস্থিত আছেন। এটা আমাকে পীড়া দেয়। কথাটা হয়তো শুনতে একটু কষ্ট লাগবে, কিন্তু এটা আমাকে পীড়া দেয়। পীড়া দেয় আমাদের সিস্টেমের কারণে। এত সুন্দর একটা প্রফেশনের শুরুতেই কিংবা একটা সময় যে গ্লোরি আমরা দিন দিন এই প্রফেশনে হারাচ্ছি এবং যে ভয়াবহতা আমরা সামনে লক্ষ্য করছি, সেজন্য আমাকে পীড়া দেয়। আমি জানি যে আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন তারা অনেকেই বাংলাদেশ বার কাউন্সিলের হাইকোর্টের লিখিত পরীক্ষার রিভিউ নামক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে অনেকে এসেছেন। এই জন্য আমাকে আরো বেশি পীড়া দেয়, কষ্ট দেয়। এই কথাগুলো বলছি এই কারণে, আজকে প্রথম দিন আপনাদের ডিসহার্টেন করার জন্য না, এটা আমাদের সিস্টেমের অপব্যবহারের কারণে। আমাদের মাননীয় বিচারপতিরা প্রতিদিন যখন আমাদেরকে গালাগালি করেন, বকাবকি করেন, এবং আমরা যারা সামনে থাকি আমাদেরকে উদ্দেশ্য করে বলেন আপনারা লয়ারদের নেতা, আপনারা এগুলো দেখতে পারেন না। তো আজকে দুইজন হাইকোর্টের মাননীয় আপিল বিভাগের এবং হাইকোর্টের বিচারপতির সামনে দিয়ে কিছু কথা, শর্ট কথা আমি বলে ফেলবো, কি কারণে পারি না। একথা সত্যি, আমরা যারা রাজনীতি করি আমাদের নানা রকম রাজনৈতিক কমিটমেন্ট থাকে। একথা সত্য, অনেক ক্ষেত্রে আমাদেরকে নানা অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু একথা সত্য না যে আপনার নীতি এবং নৈতিকতার সঙ্গে কখনো অ্যাডজাস্ট করতে হবে, আপনার সততার সঙ্গে কখনো অ্যাডজাস্ট করতে হবে, এটা সত্য না। আমরা এই দীর্ঘ ব্যবস্থাপনাগুলো নানা রকম ছোট ছোট বিবেচনার মধ্যে থেকে প্রকৃতপক্ষে আমরা প্রকারান্তরে আমাদের নিজেদের বিবেক, বুদ্ধি, বুদ্ধিমত্তা, সততা, পেশাদারিত্ব
তার সঙ্গে প্রতিনিয়ত কম্প্রোমাইজ করার কারণে আজকে আমাদের এই পেশার মান ক্রমান্বয়ে অধোগতির দিকে যাচ্ছে। মোহাম্মদ আলী সাহেব কয়েকটা উদাহরণের কথা বললেন, বিচারপতিদের নাম উল্লেখ করে, যেখানে অতি সম্প্রতি জালিয়াতির ঘটনা ঘটেছে এবং এই জালিয়াতি আবিষ্কারের জন্য বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজলের একটা ভূমিকা আছে। জালিয়াতি আবিষ্কার করার কারণে যাদের অন্তরে জ্বালা বাঁধে তাদের ব্যাপারেও আপনাদেরকে এখন চিন্তা করতে হবে যে আপনারা কি সেই জালিয়াত চক্রকে সাপোর্ট করবেন, নাকি মনে করবেন যে দু একজন ব্যক্তির কারণে আমাদের সুমহান পেশার প্রতি যে মানুষের অশ্রদ্ধা, এই পেশার প্রতি যে মানুষের প্রমাণে আস্থাহীনতা বাড়ছে, যে কারণে আমাদের বিচার অঙ্গন এবং আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের আইন অঙ্গন প্রতিনিয়ত মানুষের কাছে কলুষিত হচ্ছে, নাকি আপনি সেদিকে খেয়াল করবেন? আমি ওই পক্ষে, যখন যেখানে আছি না কেন, পেশাদারিত্বের স্বার্থে, আইন পেশার স্বার্থে, আমাদের সম্মানের স্বার্থে, এই প্রতিষ্ঠানের স্বার্থে, বিচার বিভাগের স্বার্থে নীতি, নৈতিকতা, আদর্শ এবং পেশাদারিত্বের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না। আপনাদের জন্য এটা হচ্ছে প্রথম শিক্ষা, এই একমাত্র শিক্ষা, অন্য কোনো শিক্ষা নেই। আপনার জ্ঞান, গরিমা, বুদ্ধিমত্তা কম হতে পারে, আমরা সবাই ভিন্ন ভিন্ন ইনস্টিটিউশন থেকে আসছি। আমাদের এই প্রফেশনটা হচ্ছে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সোর্স থেকে আসা আইনজীবীদের সম্মিলন। এখানে ইউকে কোয়ালিফাইড ব্যারিস্টার আছে, এখানে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ান ব্যারিস্টার আছে, এখানে পাবলিক ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, ইভিনিং কলেজ আছে, ইভেন কি আমেরিকা থেকে আছে। সমস্ত মানুষ কালমিনেশন হচ্ছে আমাদের এই প্রফেশনের মধ্যে। সুতরাং সবার ব্যাকগ্রাউন্ড, সবাইকে আপনি মনে করার কোনো কারণ নাই তারা সব টপার হবে, কিন্তু একথা তো আমরা সুনিশ্চিত করতে পারি যে যেই হোক না কেন, অন্তত নীতি নৈতিকতার ক্ষেত্রে আমাদের কোনো প্রশ্ন নাই। আমরা কি এটা নিশ্চিত করতে পারি না যে বার কাউন্সিলের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এমন একটা পরীক্ষা পদ্ধতি আমরা করব যেটা নিয়ে কেউ কোশ্চেন করতে পারবে না? এটা তো আমাদের ক্ষমতার মধ্যে। এবং আপনি যখন এই কাজটি করতে যাবেন তখন আপনি নানাভাবে হয়রানি, নানা রকম অপমান, নানা রকম মিথ্যা গুজব, নানা রকম কথার সুযোগ সৃষ্টি হবে। এই কথাগুলো আপনাদেরকে বলছি যে আপনারা আগামী দিনে এই প্রফেশনের একদম শুরুতে এই কথাগুলো আপনাদের মনে রাখা দরকার। আদালতের প্রতি কয়েকটা দায়িত্ব সম্পর্কে বলছে। একটু আগে মোহাম্মদ আলী সাহেব বলছেন, মাননীয় বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া, অনেক জিনিস আছে জীবনে আপনি বলে শেখানো যায় না, দেখে শিখতে হয়। তা আমরা যখন প্রফেশনে আসছি, যে সমস্ত ব্যক্তিদেরকে দেখে শিখে মনে করেছি যে এই বুঝে একজন লয়ারের স্ট্যান্ডার্ড হওয়া উচিত, তো আজকে যখন আপনি কোর্ট কাছারির বারান্দাতে গিয়ে যখন দেখবেন, যাদেরকে দেখবেন, যে লেভেলের লোকজনকে দেখবেন, আপনি তো মনে করবেন এইটাই বুঝে আমার লেভেল এই পর্যন্ত আমাকে পৌঁছাইতে হবে, কি তাই কিনা? আমার জীবদ্দশায় দেখা, আমি এসআর পালকে দেখেছি এই কোর্টে প্র্যাকটিস করতে, আমার সিনিয়র মরহুম খন্দকার মাহবুদ্দিন আহমেদ সাহেবের ইনভিউরেবল তার বিরুদ্ধে। আমি দেখেছি আশরারুল হোসেনকে, সৈয়দ ইশতিয়াক আহমেদ, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, রুকনউদ্দিন মাহমুদ, খন্দকার মাহবুর রহমান সাহেব, আমাদের বিচারপতি ফারুক, মুজিবুর রহমান সাহেব, খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী, মওদুদ আহমেদ, যাদের পেশায়, তাদের রাজনৈতিক পেশায় মানুষ সমালোচনা করতে পারে, বাট তাদের পেশাদারিত্ব, তাদের সততা, তাদের এই পেশার প্রতি অনুরক্ততা নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারে নাই। এইসব মানুষকে দেখে যে পেশা শুরু করেছি, মনে করেছে আমার জীবনে এক সময় এখানে গিয়ে ল্যান্ড করতে হবে, যে সময় মানুষ মনে করবে যে আমি ওই স্তরের মানুষ। তা আপনি যখন আজকে কোর্টে আসবেন, আপনি সেসব মানুষকে পাননি। আপনি নানা কারণে দেখবেন যে সমস্ত অনেক ব্যক্তি আছে যাদের নীতি নৈতিকতা, আরেকটা কথা মনে রাখে, খুব শক্ত কথা, চুল পাকা দেখলেই মনে করবেন না, নুয়ে পড়বেন না সে সিনিয়র। চুল পাকা দেখলেই মনে করবেন না, নাম কামাতে বড় রাজনৈতিক নেতা মনে করবেন না বড় আইনজীবী। বড় আইনজীবী হওয়ার চেষ্টা করেন, কারণ এইটা হচ্ছে আইনজীবীদের জায়গা। আপনাদের আইনজীবীদের মধ্য থেকে বিচারপতি নিয়োগ হবে। আজকে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করি, অনেক ক্ষেত্রে চিন্তা করি যদি কোনোদিন কেউ আমাকে প্রশ্ন করে যে আপনি আইনজীবীদের মধ্যে থেকে 10 জন ভালো আইনজীবীর আমাকে নাম দেন তো, তাদেরকে আমি বিচারপতি নিয়োগ করব কিংবা করতে পারি। বিশ্বাস করেন এই 10 জন খুঁজে পেতে আমি হাবুডুবু খাই, চিন্তা করি মাঝে মাঝে। তাহলে এই যে হাজার হাজার আছে, 15,000 সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য, এখন তো আপনাদের মাধ্যমে আরো বাড়বে, 17,000 হবে।
17,000 আইনজীবীর মধ্যে 10 জন আইনজীবী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হওয়ার মধ্যে যে ধরনের মান থাকা উচিত বলে আমি মনে করি, সেটা যখন আমাকে খুঁজে পেতে স্ট্রাগল করতে হয়, তাহলে আমরা আমাদের পেশাটাকে কোথায় নিয়ে গেছি। অথচ আজকে স্বীকার করতেই হবে। একটা উদাহরণ আপনাকে বলি, এ কথা বলে আমার বক্তব্য শেষ করব। সামনাসামনি বলছে বলে কেউ মনে করবেন না, আমার রেকর্ড। আব্দুল ওয়াহাব মিয়া সাহেব এবং মোহাম্মদ রেজাউল হক সাহেবের মধ্যে মারাত্মক মিল আছে। আব্দুল ওয়াহাব মিয়া সাহেব আপনাকে প্রচন্ড রকম আপনার ভুল হওয়ার জন্যে বকাঝকা করবে। বকাঝকা শব্দটা বললাম এই কারণে, উইদাউট এনি ম্যালিস। ওই যে বলল, সেটা আপনার শেখার জন্যে। এক একজন মানুষের কথা বলার স্টাইল, এক একটা মানুষের শেখার স্টাইল এক এক রকম। উনি কিন্তু আপনাকে শেখার জন্য কথাটা বলল। রেজাউল হক সাহেব হাইকোর্ট বিভাগে থাকতে তার বকা খায়নি এই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের। আমাদের মতো একমাত্র জনাল আবেদিন স্যার হয়তো হতে পারে এক্সেপশন। কিন্তু যে মুহূর্তে আপনাকে বলল, এই দুজন সম্পর্কে আমি বলতে পারি, আমার মনে হয় বলা এবং ভুলে যাওয়ার মধ্যে কোনো সেকেন্ডের পার্থক্য নেই। আপনার ওই মামলার জন্য এখানে মনে করার কোনো কারণ নেই যে জজ সাহেব আমাকে এই কথাটা বলেছেন, উনি আমার পরবর্তী মামলা, পরবর্তী ক্ষেত্রে মনে রাখবেন। আমি একটা উদাহরণ দিই। আপিল বিভাগের 2 নম্বর কোর্টে বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া সাহেব প্রিজাইডিং জাজ। আব্দুল ওয়াহাব মিয়া সাহেবের কথা হচ্ছে, কোনোভাবে আপনি মোবাইল ধরতে পারবেন না, কথা বলতে পারবেন না, এমনকি আপনি মাথা নিচ করেও বলতে পারবেন না। আমাদের মাননীয় বিচারপতি রেজাউল হক সাহেবও অনেকটা সেরকম, তবে মাননীয় বিচারপতি রাজিকাল জলি সাহেব অনেক উদার। তো আমি খুব চেষ্টা করে ওনাকে গোপন করার জন্যে আমি টেবিলের নিচে মাথা দিয়ে কোনো রকম। বিচারপতি ইমান আলী সাহেব এখনো জীবিত আছেন। উনি কি করে যেন ওনাকে বলল, কাজল তো টেলিফোনে কথা বলে। মিস্টার রুল কুদ্দুস, আপনি খন্দকার মাহবুবউদ্দিন সাহেবের জুনিয়র, আপনি মোবাইলে কথা বলেন, গেট আউট। একদম আমার গেট আউট করে দিচ্ছে। আমি লিটারালি আমি গেট আউটে চলে গেছি। আমি এক ধরনের শান্তিও পাইছি। আমলা খারাপ, যাও এই সুযোগে বের করে দিছে, খারাপ হয় না, যাক যাও। এখন আমাকে যখন বের করে দিয়েছে, এরপরে হয়তো 10 থেকে 15 মিনিট পরে আমার এই মামলাটা ডাক পড়েছে। তো বলে, এই কাজল কই, কাজল থেকে ছিল মিস্টার রুল কুদ্দুস। তো মিস্টার রুল কুদ্দুস নাই, বের করে দিছে। কই মামলা ধরছে, সেখানে নাই কেন? তো 11টার সময় ব্রেক হয়েছে, 11:30টার সময় বলছে যেখানে থাকে তারে আমার সামনে আসতে বলে। তো আমি গেছি। আমার বলছে, আপনার যখন মামলা ধরছে তখন আপনি ছিলেন না কেন? তাই বললাম, তো মাই লর্ড, আমি তো আপনার আদেশ মেনেছি। আপনি আমাকে বলছেন গেট আউট, আমি বাইরে হয়ে গেছি। আপনি নির্দেশ না দিলে আমি আসি কিভাবে? এখন নির্দেশ দিচ্ছেন, এখন আবার চলে আসছে। এই হল। তো আপনাদেরকে বলবো যে আপনারা তবে লেখাপড়া করে আপনারা যদি কোনো মামলা সম্পর্কে সম্পূর্ণভাবে ব্রিফড হন, তাহলে প্রিপেয়ার্ড থাকেন। জজ সাহেবরা কিন্তু সবসময় জুনিয়রদেরকে এনকারেজ করতে চাই, কিন্তু আমি ওই জায়গায় একটা কথা বলছি, চুল পাকিলে লোকে হয় না বুড়ো। তো জজ সাহেবরা এখন বুঝে ফেলছে যে পাকা চুল মানেই কিন্তু আবার যাদেরকে এনকারেজ করতে এরকম না। কিন্তু আপনি যদি 1 দিন 2 দিন একটা কোর্টের কাছে ইমপ্রেশন করতে পারেন, যেন ছেলেরা লেখাপড়া করে আসে, বুঝে আসে, প্রিপেয়ার্ড হয়ে আসে, এই ইমপ্রেশনটা আপনাকে সারা জীবন এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। শেষ যে কথা বললাম, বিচারপতি নিয়োগের গল্পটা আজকে আমাকে করতেই হবে পাবলিক। মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি KM হাসান, আপনারা সবাই নাম শুনেছেন কিংবা জেনেছেন। এখন তো আমাদের বিভিন্ন পদ পদবীর জন্য আমরা নানা রকম কামড়াকামড়ি করি, যেটা পাওয়ার কথা না সেটাও করি, যেটা পেয়ে হারিয়েছে সেটাও পাওয়ার জন্য চেষ্টা করি।
নানা রকম অভিযুক্ত থাকলেও মনে করে এই সমস্ত গলাবাজি করে এগুলো থেকে নিজেকে মুক্ত করব। উনি একদিন আমাকে ডাকলেন, ডেকে আমাকে বললেন, তোমাকে আমি একটা কাজ দিতে চাই। তো বললো, মাওলানা স্যার, কয় আমি একজন লোককে বিচারপতি করার জন্য চেষ্টা করতেছি, আমার খুব পছন্দ, কিন্তু সে রাজি হচ্ছে না, তুমি যদি একটু কথা বলতা। তা আমাদের কাছে তখনকার সময়ে মানুষ একটা বিচারপতি হওয়ার জন্য অফার দিচ্ছে, কেউ রাজি হয় না, এটাই তো কেমন কথা। কারণ এখন তো ধরেন আমার অফিসে এজি হওয়ার জন্য মানুষ কত কিছু করে, বিচারপতি হতে চায় না, এটা কেমন কথা। তা আমি বললাম, স্যার কোনো ব্যাপার না, হ্যাঁ আমার সঙ্গে ওনার সঙ্গে যে সম্পর্ক, আমাদের বারের সেক্রেটারি রুম থেকে সোজাসুজি যাওয়ার পরে লোকটাকে আমি ধরলাম, ধরে বললাম, হাসান স্যার চান আপনি বিচারপতি হিসেবে রাজি হয়ে যান ওইসের মধ্যে, অসুবিধে কি ভাই? আমারে বললো, কাজল, আমি বিচারপতি পদ নেব না, আমার ছেলে মেয়ে পড়াশোনা করবে, পড়াশোনার লেখাপড়া শিখাইতে হবে, আমি আসলে এই যে ধরনের কমিটমেন্ট আমার সোশ্যাল, ফ্যামিলি, ফাইন্যান্সিয়ালি, আমি বিচারপতি হয়ে আমার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে পারবো না, আমি এই সীমিত আয়ের মধ্যে আমার পক্ষে সম্ভব হবে না, আমার ছেলে মেয়েরা সবাই পড়াশোনা করে। তখনও তো আমি ছেলে মেয়ে পড়াশোনা করতে কত টাকা লাগে হিসেব করতে পারিনি। এবং উনি আমাকে বললেন যে না, আমি স্যারকেও বলে আসছি, আমি হব না। তা আমি অনেক চিন্তা করে বললাম, বিচারপতি হওয়ার জন্য অফার করছে, মানুষ রিফিউজ করতে পারে, তাও ছেলে মেয়ে লেখাপড়ার কারণে বিচারপতি চাইলেই তো অনেক কিছু হতে পারে, অনেক কিছু করতে পারে সেকেন্ডের মধ্যে, অনেকে করছে না, আপনারা দেখছেন না, অনেক বিচারপতি তো নানা কারণে চাকরিচ্যুত হয়েছে, বিদায় হয়ে গেছে, এবং অনেকের বিরুদ্ধে সুস্পষ্ট দুর্নীতির অভিযোগ ছিল, অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা এমন একটা সোসাইটিতে বসে আছি যে সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে। অনেক বিচারপতি এই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তাদের দুর্নীতির অভিযোগে তাদের চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে, অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং ইটস এ মেসেজ টু এভরিওয়ান যে কোনো রকম দুর্নীতি অপকর্ম করলে জীবনের কোনো একটা জায়গায় এমন অপদস্থতার শিকার হবেন যে সারা জীবনের অর্জিত তথাকথিত অর্জন ধূলিসাৎ হয়ে যাবে যদি শুধু আপনি দুর্নীতি করেন। আমি যে লোকটার নাম বলে শেষ করব, অনেক স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অনেক জমত, সেই লোকটার নাম হচ্ছে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। আজকের অনুষ্ঠানের আপনাদের সবার সফলতা কামনা করছি, আগামী দিনের আপনাদের পথ চলা সুন্দর হোক, আমার একটাই মাত্র দাবি এবং অনুরোধ। আমি অনেক সময় মাঝে মাঝে মনে করি আমার সম্পর্কে অনেক মানুষ খারাপ কথা বলে, কিন্তু আমি আমার জীবনে দেখতে চাই, আমার জীবনের অজান্তে আমি জীবনে কোনোদিন কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল করাপশন, কোনো অসততা করেছি কিনা। আমি মাঝে মাঝে বুকে হাত দিয়ে বলতে পারি আমার জীবনে এমন কোনো ঘটনায় সজ্ঞানে। আমি মনে করি আপনারাও সেই ব্রত নিয়ে আগামী দিনে চলবেন। প্রফেশনটা একদিনের না, আপনার সম্মানের সঙ্গে আপনার পরবর্তী প্রজন্ম, সন্তানদের সম্মান, আপনার স্ত্রীর সম্মান জড়িত, আপনার পরিবারের সম্পর্ক, পিতা মাতার সম্পর্ক, এই সম্পর্ক ধরে রাখতে পারে, কিছু পারেন আর না পারেন, মানুষ যেন মনে করে যে লোকটার মধ্যে কোনো রকম 2 নম্বরই নাই, কারণ 2 নম্বরের মানুষে ভরে গেছে সমাজ। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই 1 নম্বর মানুষ হিসেবে গড়ে তুলুন।